হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জিকে অ্যান্ড সিএ গুরুকুল। বন্ধুরা, আজকে অনেক দিন পর, অনেক দিন বলবো না, প্রায় 2 মাস অতিক্রান্ত, তারপরে আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি। মাঝখানে কাজের অত্যন্ত প্রেশারের জন্য ভিডিও করতে পারিনি। তো কোয়ালিটি ভিডিও আনবো বলেই এতদিন কিন্তু ভিডিও করিনি। তো যাই হোক, পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা কবে তোমরা সেটা জেনে গেছো। ফর্ম ফিল আপ তো অলরেডি হয়ে গেছে। অ্যাডমিট কার্ড ডাউনলোড তোমরা কবে থেকে করতে পারবো সেটা তোমরা জেনে গেছো, কারণ আমি চ্যানেলে একটা দিয়েছিলাম, যেটা পিএসসি থেকে প্রকাশ করা হয়েছিল খবরের কাগজে। তো তার একটা কাটিং আমি দিয়েছিলাম। তো যাই হোক, তোমরা অন্যান্য মাধ্যম থেকেও নিশ্চয়ই জেনে গেছো। চলো আর কথা না বাড়িয়ে আজকের যে প্র্যাকটিস সেট নাম্বার 15, সেটা আমরা শুরু করি। আর যারা এই ভিডিওটা দেখে প্রথম আমার চ্যানেল ভিজিট করছো তাদেরকে বলবো, প্লেলিস্ট করা রয়েছে পিএসসি মিসলেনিয়াসের জন্য আলাদা করে। তোমরা কিন্তু সেখানে গিয়ে আরও 14খানা ভিডিও রয়েছে, তোমরা সেগুলো দেখলে অনেক অনেক উপকার পাবে। আর যারা আমার চ্যানেলের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার উপর বিশ্বাস রেখেছো এবং আমার সাথে যুক্ত থেকেছো। তোমরা কিন্তু এই ভিডিওটা দেখার সাথে সাথে আগের ভিডিওগুলোও কিন্তু দেখো, তাহলে প্র্যাকটিস হবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সম্প্রতি কে ভারতের 85তম গ্র্যান্ড মাস্টার হিসাবে স্বীকৃতি লাভ করেছে? এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পি স্যাম নিখিল। ইনি কিন্তু 85তম গ্র্যান্ড মাস্টার হিসাবে স্বীকৃতি লাভ করেছে। কততম এটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবে, কারণ অনেক সময় কি হয়, হয়তো এরপর সম্প্রতি আবার হয়তো পরীক্ষার দুদিন আগে হয়তো অন্য একজনের নাম ঘোষণা হয়ে গেল। তো তখন কিন্তু পরীক্ষায় যদি সেই অপশানটা থেকে যায়, তাহলে কিন্তু তোমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হবে। ফলে কততম গ্র্যান্ড মাস্টার সেটা কিন্তু মনে রাখাটা খুব দরকার, কারণ এখন কিন্তু পরীক্ষার কোশ্চেন ভীষণভাবে ট্রিকি হচ্ছে। যারা ডাব্লিউবিসিএস মেন পরীক্ষা দিয়েছো তারা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে পরীক্ষার কোশ্চেন কী লেভেলের হচ্ছে। চলো নেক্সট কোশ্চেনে আসি। সম্প্রতি কলকাতায় সিনেমা জগতের কোন স্বনামধন্য ব্যক্তির 101তম জন্মদিন উদযাপিত হয়েছে? অপশন এ সত্যজিৎ রায়, অপশন বি ঋত্বিক ঘটক, অপশন সি মৃণাল সেন, অপশন ডি হচ্ছে উত্তম কুমার। প্রত্যেকেই স্বনামধন্য ব্যক্তিত্ব এবং বাঙালির গর্ব, তোমরা সকলেই জানো। তো এই প্রশ্নটির ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে মৃণাল সেন। মৃণাল সেনের কিন্তু 101তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এই মৃণাল সেনকে নিয়ে সৃজিত মুখার্জির একটি খুব ভালো সিনেমাও বেরিয়েছে, পদাতিক। যারা দেখোনি তারা দেখতে পারো, খুব ভালো সিনেমা। নেক্সট, বায়ুমণ্ডলের ওজোন স্তরের ছিদ্রের মান নিম্নলিখিত কোন এককে প্রকাশ করা হয়? এই প্রশ্নটা দেওয়ার একটা অন্য কারণ রয়েছে। এই ওজোন স্তর নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় এর আগে অলরেডি এসেছে, কিন্তু এই রকম প্রশ্নটা আমি কখনো খুব একটা দেখিনি। তো যাই হোক, দেখতে পেলাম বলে তোমাদের দিলাম। তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের পড়তে হবে, কিন্তু তার সাথে সাথে আরও কিছু জিনিস জানতে হবে। প্রথম কথা হচ্ছে, ওজোন স্তরটা রয়েছে কোথায়? মনে রাখবে, ওজোন স্তরটা কিন্তু বায়ুমণ্ডলের 10 থেকে 80 কিলোমিটার উচ্চতায় যে স্ট্র্যাটোস্ফিয়ার অবস্থান করছে, সেই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কিন্তু ওজোন স্তরটা রয়েছে। ওজোন গ্যাসের একটা স্তর রয়েছে। এর কাজ কি? এর কাজ হচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মি যেটা পৃথিবীতে আসছে তাকে বাধা দিচ্ছে, দিয়ে আমাদের জীবকুলকে কিন্তু রক্ষা করছে। তাহলে এই আল্ট্রাভায়োলেট রেকে আটকানোই কিন্তু এর মূল কাজ। ঠিক আছে। কিন্তু বায়ুমণ্ডলের বিভিন্ন যে দূষণ হচ্ছে, সেটা নাইট্রোজেনের অক্সাইড থেকে হোক বা সিএফসির প্রভাবে হোক, তার ফলে ওজোন স্তরে কিন্তু বিভিন্ন গহ্বর তৈরি হচ্ছে, এবং যার নাম আমরা বলি ওজোন গহ্বর বা ওজোন হোল। ঠিক আছে। তো এই যে ওজোন স্তরের যে ছিদ্রগুলো হচ্ছে, তার মান নিম্নলিখিত কোন এককে প্রকাশ করা হয়? মনে রাখবে, ডাবসন এককে কিন্তু এর মান প্রকাশ করা হয়। তো আমি এই জন্য এই বাকি অংশগুলো বললাম, কারণ বাকি অংশ থেকে কিন্তু প্রশ্ন এসছে। এইটা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। এর সাথে সাথে একটু বলে রাখি, একটু গ্রিন হাউস গ্যাস যেগুলো, সেগুলোর নামগুলো কিন্তু মনে রাখবে। গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, ওজোন, কার্বন মনোক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রাস অক্সাইড, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। পরিবেশের থেকে যে ধরনের প্রশ্নগুলো হয়, এগুলো থেকেই কিন্তু সাধারণত হয়। তো এই গ্রিন হাউস গ্যাস, সেগুলোর নামগুলো একটু মনে রেখো। তারপর ধরো ক্লোরোফ্লুরোকার্বন, যেগুলো ক্লোরোফ্লুরোকার্বনের উৎস কোনগুলো? রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, এই যে এত এসি চালানো হচ্ছে তার ফলে যে বিভিন্ন এই সিএফসিগুলো বায়ুমণ্ডলে যাচ্ছে, তার ফলে এত পরিবেশের তাপমাত্রা বাড়ছে। ঠিক আছে।
তো এই এই ধারণাগুলো কিন্তু আমাদের থাকা উচিত, সেই জন্য একটু তোমাদের এই জিনিসটা বলে রাখলাম। চলো নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, শিখ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, শিখদের বিভিন্ন জিনিস থেকে কিন্তু প্রশ্ন আসে। তার মধ্যেই একটি প্রশ্ন হচ্ছে শিখদের পঞ্চকয়ের ধারণার মানে পঞ্চক ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? শিখরা পঞ্চক, পাঁচটা জিনিস ধারণ করেন, সেইটার নির্দেশ কোন ধর্মগুরু দিয়েছিলেন? সবার আগে জানো যে এই পাঁচটা ক, পঞ্চক কি কি? পঞ্চক হচ্ছে কেশ মানে লম্বা চুল, কঙ্কতি বা চিরুনি, কৃপান বা তরবারি, কচ্ছ মানে ছোট পায়জামা, আর কর বা লোহার বালা। এই পাঁচটা জিনিস, পাঁচটা ক, দেখো প্রত্যেকটাই ক দিয়ে শুরু, এই পাঁচটা জিনিস ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দিয়েছিলেন? সরি। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। গুরু গোবিন্দ সিং হচ্ছে দশম শিখ গুরু। প্রত্যেকজন, যতজন শিখ গুরু রয়েছেন তাদের প্রত্যেকের নাম এবং তারা কোন সময় কি কি করেছেন সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এই গুরু গোবিন্দ সিং থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। 1675 থেকে 1708 পর্যন্ত ইনি ছিলেন এবং ইনি কিন্তু শিখদের শেষ গুরু, এটাও মনে রেখো। এবং যদি কখনো প্রশ্ন আসে যে শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন কোন শিখ গুরু, এটা কিন্তু একবার ডাব্লিউবিসিএস এ প্রশ্ন এসেছিল। তো এই প্রশ্নটির উত্তরও কিন্তু গুরু গোবিন্দ সিং হবেন। এবং খালসা নামক একটি সামরিক বাহিনী গড়ে তুলেছিলেন কে? এটাও কিন্তু গুরু গোবিন্দ সিং, এটাও কিন্তু ডাব্লিউবিসিএস এ আসা প্রশ্ন। খালসা শব্দের অর্থ কি? খালসা শব্দের অর্থ হচ্ছে পবিত্র। ঠিক আছে, এটাও বলে রাখলাম, মনে রেখো। তো শিখ গুরু আরও যারা রয়েছেন তাদের থেকেও কিন্তু তোমরা একবার ভালো করে চোখ বুলিয়ে রেখো। গুরু অঙ্গদ থেকে প্রশ্ন আসে, গুরুমুখী বর্ণমালা স্রষ্টা তিনি। ঠিক আছে, তারপর চতুর্থ শিখ গুরু রামদাস, তিনি এই রামদাসকে আকবর অমৃতসরের স্বর্ণমন্দির নির্মাণের জন্য জমিদান করেছিলেন। ঠিক আছে, অমৃতসর শহরের প্রতিষ্ঠাতা বলা যায়। পঞ্চম শিখ গুরু অর্জুন, তো তার সময় থেকে কিন্তু গুরুপদ বংশানুক্রমিক হয় এবং তিনি কিন্তু আদিগ্রন্থ বা গ্রন্থ সাহেবকে সংকলন করেছিলেন এবং তার সময় স্বর্ণমন্দির কিন্তু কাজ সম্পূর্ণ হয়েছিল। আরেকটা প্রশ্ন ভীষণ হয়, সেটা হচ্ছে যে গুরু অর্জুনকে হত্যা করেছিলেন কোন মুঘল সম্রাট? সেটার উত্তর কিন্তু জাহাঙ্গীর। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রেখো। আচ্ছা, তারপর ধরো সাচ্চা বাদশাহ উপাধি নিয়েছিলেন কে? সাচ্চা বাদশাহ উপাধি নিয়েছিলেন কিন্তু গুরু হরগোবিন্দ। ঠিক আছে, এটা থেকেও কিন্তু প্রশ্ন আসে, এই সূত্রে বলে রাখলাম। আচ্ছা নবম, আচ্ছা আরেকটা প্রশ্ন বলি, তেগ বাহাদুর, তেগ বাহাদুরকে কোন মুঘল সম্রাট হত্যা করেছিলেন? তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন আওরঙ্গজেব। ঠিক আছে, তো শিখ থেকে কয়েকটা প্রশ্ন যেগুলো এসছে সেগুলো একটু আলোচনা করে দিলাম। চলো নেক্সট কোশ্চেনে যাই। লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপ? বিভিন্ন যে ভূমিরূপ রয়েছে সেটা হচ্ছে নদী বাহিত হতে পারে, হিমবাহ বাহিত হতে পারে, বায়ুপ্রবাহ বাহিত হতে পারে, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। তো এই প্রশ্নটির ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বায়ু দ্বারা গঠিত ভূমিরূপের নাম হচ্ছে এই লোয়েস। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় রয়েছে? মিসলেনিয়াস পরীক্ষায় কিন্তু এই স্ট্যাটিক এই পার্টগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে, তোমরা খুব ভালোভাবে এই জায়গাগুলো দেখে রেখো। তো এই প্রশ্নটির ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জেনেভা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। ভারতবর্ষের ক্ষমতা হস্তান্তরের জন্য 1946 সালে ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব করেন কে? অপশন এ উইনস্টন চার্চিল, অপশন বি ভাইসরয় লর্ড ওয়াভেল, অপশন সি লর্ড মাউন্টব্যাটেন, নাকি অপশন ডি ক্লিমেন্ট এটলি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভাইসরয় লর্ড ওয়াভেল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে মনে রেখো। নেক্সট, আলিপুরদুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আমি বারবার বলি নদীগুলো কিন্তু একদম ছকের সাহায্যে পড়ো, নদীর উৎস কোথায়, কোথায় পতনস্থল, শাখা নদীগুলির নাম, উপনদীগুলির নাম, ডান তীর বাম তীরের উপনদী এবং নদীর তীরবর্তী বিখ্যাত যে শহরগুলো রয়েছে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে এবং আজ অবধি এসে গেছে, বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে এসেছে, তাই এগুলোর নাম কিন্তু তোমাদের মনে রাখতেই হবে। তো আলিপুরদুয়ার একটি বিখ্যাত শহর, সেটি কিন্তু কালজানি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা দামোদরের তীরবর্তী শহরের নাম দুর্গাপুর, তোমরা সবাই জানো, আসানসোল, রানীগঞ্জ, এগুলো কিন্তু সবই দামোদরের তীরে অবস্থিত। আচ্ছা, তারপর ধরো মহানন্দার তীরে অবস্থিত ইংরেজ বাজার, মনে রাখতে হবে আমাদের। তিস্তার তীরে জলপাইগুড়ি। আচ্ছা, এছাড়া তোমরা এগুলো মনে রাখতে পারো, যেমন ধরো বনগাঁ কোন নদীর তীরে? ইছামতি।
হাসনাবাদও কিন্তু ইছামতির তীরে, এগুলো কিন্তু প্রশ্ন আসে। কোলাঘাট কোন নদীর তীরে? রূপনারায়ণ। আচ্ছা, তারপর ধরো আলিপুরদুয়ার তো বললাম, কালজানি নদীর তীরে। জলপাইগুড়ির সদর কোন নদীর তীরে? করলা নদীর তীরে। বোলপুর কোপাই নদীর তীরে। সিউড়ি ময়ূরাক্ষীর তীরে। তারাপীঠ দ্বারকার তীরে। শান্তিনিকেতন অজয়ের তীরে। এগুলো থেকে কিন্তু প্রশ্ন এসছে, ফলে এগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে মনে রেখো। নেক্সট কোশ্চেন, গোলকনাথ মামলার রায়কে বাতিল করার জন্য ভারতীয় পার্লামেন্ট কোন সংবিধান সংশোধনী আইন প্রণয়ন করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে বিভিন্ন যে মামলাগুলো রয়েছে, এই মামলাগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ো। সে তোমরা যে সংবিধানের বই ফলো করো না কেন, বা যে জিএসের বই ফলো করো না কেন, তাতে প্রত্যেকটাতেই তোমরা এই জিনিসটা পাবে। বিভিন্ন যে মামলা, তার মধ্যে গোলকনাথ একটি খুব গুরুত্বপূর্ণ মামলা। তো এই মামলাতে কি হয়েছিল সেটা আগে সবার আগে জানা দরকার। গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য মামলা হয়েছিল যতদূর মনে পড়ছে আমার 1967-এ, ঠিক আছে। তো এই মামলাতে কি রায় দেয়া হয়েছিল যে সংসদ মৌলিক অধিকারগুলিকে, যে কটা মৌলিক অধিকার আমাদের রয়েছে সেগুলি কোনোটিকেই কিন্তু খর্ব করতে পারবে না। তো এই রায়টা দেওয়ার পর সেটা নিয়ে সমস্যা বাধে, স্বাভাবিকভাবে বাধবে, বুঝতেই পারছো। এই রায়টাকে বাতিল করার জন্য কিন্তু সংবিধান সংশোধনী হলো, যেটা 24তম সংবিধান সংশোধনী 1971-এ। সেখানে কিন্তু এই মামলার যে রায় যেটা দেয়া হয়েছিল, যে সংসদ মৌলিক অধিকারগুলির কোনোটিকেই খর্ব করতে পারবে না, সেটাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়। এবং সেটা কোন সংবিধান সংশোধনের মাধ্যমে? 24তম সংবিধান সংশোধন 1971-এর মাধ্যমে। তাই সঠিক উত্তর হচ্ছে অপশান বি এখানে। নেক্সট, বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? বিশ্ব জল দিবস খুব গুরুত্বপূর্ণ। যে যে দিনগুলো আমাদের মনে রাখতে হবে, এখন তো দিনের শেষ নেই, কত দিন যে মনে রাখতে হচ্ছে, পরীক্ষায় বিভিন্ন রকম আসছে। তো বিশ্ব জল দিবস একটি খুব গুরুত্বপূর্ণ দিন, সেটা আমাদের মনে রাখতে হবে। অপশান বি 25শে মার্চ, এটা কিন্তু বিশ্ব জল দিবস, মনে রেখো। নেক্সট, বিভিন্ন প্রকল্প বিভিন্ন রাজ্য সরকার চালু করছে, তো সেইগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসছে। বিভিন্ন অ্যাপ বলো চালু করছে, সেগুলো থেকেও প্রশ্ন আসছে। তো মাই স্কুল মাই প্রাইড প্রকল্পটি নিম্নলিখিত কোন রাজ্য সরকার সূচনা করেছে? অপশান এ হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ সরকার কিন্তু এই প্রকল্পটি চালু করেছে, মাই স্কুল মাই প্রাইড। নেক্সট, ধনেখালি কিসের জন্য বিখ্যাত? আমার যারা ছাত্রী বন্ধুরা রয়েছে তারা কিন্তু এটা অবশ্যই জানবে। তাদের প্রিয় জিনিসের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে তাঁত শিল্পের জন্য বিখ্যাত। বাকিদেরও মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় তো পাশ করতে হবে, সেখানে তো বিভিন্ন রকম প্রশ্নই আসে। তো জোকস অ্যাপার্ট, ধনেখালি কিসের জন্য বিখ্যাত? ধনেখালি হচ্ছে তাঁত শিল্পের জন্য কিন্তু বিখ্যাত। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে যে বিষয়গুলির জন্য বিখ্যাত, সেগুলো কিন্তু পারলে একটু চার্ট করে নিও, সেখান থেকে কিন্তু তোমরা পড়লে আমার মনে হয় সুবিধা হবে। নেক্সট, সায়েন্সের বিভিন্ন প্রশ্নগুলো আমাদের দেখতে হবে। তার মধ্যে একটা বলি, বায়োলজির একটি প্রশ্ন, ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ? এইটা কিন্তু যে কোনো জিএস বইতেই কিন্তু তোমরা বায়োলজি পার্টে শ্বাসঙ্গের একটা লিস্ট পাবে, ঠিক আছে। শ্বাসঙ্গের একটা লিস্ট পাবে, রেচনাঙ্গের একটা লিস্ট পাবে, গমনাঙ্গের একটা লিস্ট পাবে। এই তিনটে লিস্ট কিন্তু একদম কণ্ঠস্থ করে রেখো যে কোনো পরীক্ষার জন্য, তা মিসলেনিয়াসের জন্য তো বটেই। এই তিনটে লিস্ট কি কি বললাম? একটা হচ্ছে শ্বাসঙ্গ, একটা হচ্ছে চলন গমনাঙ্গ, আর একটা হচ্ছে তোমার রেচনাঙ্গের লিস্ট, ঠিক আছে। এছাড়াও তোমরা বিভিন্ন রেচন পদার্থগুলো, নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ, নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ, এই চার্টগুলো কিন্তু নিজেরা তৈরি করে রেখো, অবশ্যই অবশ্যই তোমাদের কাজে লাগবে। তো এই প্রশ্নটির ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আরশোলা। অপশন এ আরশোলা হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, বিকেন্দ্রীভূত পরিকল্পনা নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখা গেছে? অপশান বি অষ্টম পরিকল্পনায়। প্রত্যেকটা পরিকল্পনার কত সাল থেকে কত সাল পর্যন্ত এবং কি বিষয়ে বিখ্যাত, হাইলাইট করা হয়েছিল সেই পরিকল্পনায়, বিখ্যাত বলবো না, হাইলাইট করা হয়েছিল, জোর দেওয়া হয়েছিল। যেমন প্রথম পরিকল্পনায় কৃষির ওপর জোর দেওয়া হয়েছিল, দ্বিতীয় পরিকল্পনায় শিল্পের ওপর জোর দেওয়া হয়েছিল। তো এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে রাখবে। তো সেরকমই বিকেন্দ্রীভূত পরিকল্পনা নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখা গেছে? সেটা কিন্তু অষ্টম পরিকল্পনায় দেখা গেছে। নেক্সট, নিম্নলিখিত কোন রাজ্যে সাগা দাওয়া উৎসব পালিত হয়?
এই টাইপের প্রশ্নগুলো বিভিন্ন রাজ্যের কি কি উৎসব পালিত হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গের উৎসব জানলে হবে না, বিভিন্ন রাজ্যে যে উৎসবগুলো হয় সেগুলোও কিন্তু জানতে হবে, কারণ প্রশ্ন এখন অনেক ট্রিকি হচ্ছে। তো সাগা দাওয়া উৎসবটা পালন করা হয় কিন্তু সিকিমে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মনে রেখো। এই সংক্রান্ত আমি এত কথা বলছি একটাই কারণে, আমি কিন্তু দেখো টপিক বলার চেষ্টা করি। প্রশ্ন হয়তো লাকিলি চলে আসতেও পারে, নাও আসতে পারে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে টপিকগুলো চেনো, পরীক্ষায় কোন টপিকগুলোকে মানে ধরে ধরে ওরা প্রশ্ন করার চেষ্টা করছে সেটা বোঝার চেষ্টা করো। নেক্সট, ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছিল কোন দেশ? ঘূর্ণিঝড় রেমাল, তার নামকরণ তোমরা সকলেই রেমালের নাম জানো, তো তার নামকরণ করেছিল কোন দেশ? মনে রাখবে ওমান। ঠিক আছে। নেক্সট, বিহারের জামুই জেলার নাগি ও নাটি নামক দুটি মানবসৃষ্ট জলাভূমি বর্তমানে রামসার তালিকায় স্থান পাওয়ায় এই মুহূর্তে ভারতবর্ষের রামসার সাইটের সংখ্যা কটি? আজকে যখন এই ভিডিওটা করছি তখনের সময় কিন্তু আমি এই কথাটা বলছি, আজ থেকে 1 বছর 2 বছর পর যদি কেউ এই ভিডিওটা দেখো, তখন যদি চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু এই প্রশ্নটির টোটাল সংখ্যাটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তখন হয়তো আবার প্রশ্নটা দেবো কোনো সেটে। তো আজকে যখন ভিডিওটা করছি সেই হিসাবে কিন্তু বলছি যে রামসার সাইটের সংখ্যা কত? রামসার সাইটের সংখ্যা কিন্তু 82টি। ঠিক আছে, এটা কিন্তু মনে রেখো। নেক্সট, সম্প্রতি কলকাতা হাইকোর্ট কত সালের পর তৈরি ওবিসি তালিকা বাতিল করার নির্দেশ দিয়েছে? মনে রাখবে 2010 সালের পর তৈরি হওয়া ওবিসি তালিকা কিন্তু বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নেক্সট, নাগার্জুন সাগর প্রকল্পটি নিম্নলিখিত কোন নদীর ওপর অবস্থিত? এই বিভিন্ন যে নদী পরিকল্পনাগুলো রয়েছে, নদী প্রকল্পগুলো রয়েছে, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। সেরকম একটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই নাগার্জুন সাগর, বহুবার এখান থেকে প্রশ্ন এসেছে। নাগার্জুন সাগর প্রকল্পটি রয়েছে কিন্তু কৃষ্ণা নদীর ওপর। অপশান এ এখানে সঠিক উত্তর। নেক্সট, পঞ্চায়েতের সদস্য হতে হলে কোনো প্রার্থীকে কত বছর বয়স্ক হতে হবে? ঠিক আছে, পঞ্চায়েতের সদস্য হতে হলে কোনো প্রার্থীকে কত বছর বয়স্ক হতে হবে? অপশান বি, 21 বছর বয়স তাকে কিন্তু হতেই হবে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যে জটায়ু কনজারভেশন অ্যান্ড ব্রিডিং সেন্টার গড়ে উঠেছে? জটায়ু কনজারভেশন অ্যান্ড ব্রিডিং সেন্টার গড়ে উঠেছে সম্প্রতি কোন রাজ্যে? অপশান ডি, উত্তরপ্রদেশ। নেক্সট, ভারতের সবথেকে বেশিবার বাজেট উত্থাপন করেছেন কে? অপশান এ শ্রী প্রণব মুখার্জি, অপশান বি শ্রী মোরারজি দেশাই, অপশান সি হচ্ছে শ্রীমতী ইন্দিরা গান্ধী, নাকি অপশান ডি অটল বিহারী বাজপেয়ী, শ্রী অটল বিহারী বাজপেয়ী? অপশান বি শ্রী মোরারজি দেশাই হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, ভোরের পাখি নিম্নলিখিত কোন লেখকের ছদ্মনাম? ছদ্মনাম থেকে প্রশ্ন আসে, তোমরা জানো মিসলেনিয়াস পরীক্ষায়। তো ভোরের পাখি হচ্ছে অপশান বি বিহারীলাল চক্রবর্তী, তার কিন্তু ছদ্মনাম। বাকিগুলো কিন্তু তোমরা একটু দেখে নিও, আমি আর এখানে বলছি না, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। নেক্সট, রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি হলেন? অপশান ডি অরিন্দম বাগচি। ঠিক আছে, তো এখানে যারা রয়েছেন প্রত্যেকেই কোনো না কোনো পদে এই মুহূর্তে রয়েছেন, কিন্তু সব বলতে গেলে ভিডিও অনেক বড় হচ্ছে, তাই বলছি না। নেক্সট কোশ্চেন আসি, স্বামী দয়ানন্দ সরস্বতী কত সালে বোম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? অপশান বি 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী বোম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। এই আর্য সমাজ বা বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল সেই সময়, তো সেগুলো সম্পর্কে কিন্তু ধারণা এবং তার প্রতিষ্ঠাতা কে, কোথায় তৈরি হয়েছিল, কত সালে তৈরি হয়েছিল, তার বিশেষত্ব কী, তৈরি মানে কী উদ্দেশ্য নিয়ে তারা তৈরি করেছিলেন, সেগুলো কিন্তু জানা খুব দরকার। যে কোনো জিএস বা ইতিহাস বইতে তোমরা পেয়ে যাবে, সেগুলো কিন্তু তোমরা একটু দেখে রেখো। তো আমি মোটামুটি এই টপিকগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, যেগুলো পরীক্ষার ট্রেন্ডে আসছে সেগুলো নিয়ে তো করার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আমি চাই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অবস্থিত আমার ভাই বোনেরা যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা এই ভিডিওটা দেখতে পাও এবং দেখো, বারে বারে দেখো, তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই কাজে লাগবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো, সামনের পরীক্ষায় সফলতা পাও, এই কামনা করে এই ভিডিওটা এখানে শেষ করছি। পুরো ভিডিওটা কিন্তু দেখো, মাঝে মাঝে স্কিপ করে করে কিন্তু দেখো না, তাহলে মাঝে যে কথাগুলো বলেছি সেগুলো সব বাদ চলে যাবে। তো চলো নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি, এই বলে এই ভিডিওটা শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।